স্বাগত আজকের ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। উচ্চতর গণিতের উপপাদ্য নাম্বার 10। আজকে আমরা উপপাদ্য 10 নিয়ে আলোচনা করব। আমি উপপাদ্য 10-এর একটা চিত্র দেখো, বোর্ডে আমি অঙ্কন করেছি। তোমরা নিশ্চয়ই বই, খাতা, কলম নিয়ে প্রস্তুত, উপকরণ নিয়ে এই চিত্রটি আঁকার জন্য প্রথমে আমরা বৃত্ত আঁকবো। তাহলে উপপাদ্য 10টা আসলে কি, মানে 10-এর সাধারণ নির্বাচনটা কি? সাধারণ নির্বাচনটা একটি ত্রিভুজের লম্ববিন্দু, পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র সমরেখ। প্রমাণ করতে হবে যে কোনো ত্রিভুজের লম্ববিন্দু, পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র সমরেখ, অর্থাৎ একই সরলরেখায় অবস্থিত। এখন তিনটা বিন্দু এখানে, একটা হলো লম্ববিন্দু। একটা ত্রিভুজের বিপরীত বাহু থেকে বিপরীত যে কোনো কৌণিক বিন্দু থেকে বিপরীত শীর্ষের উপর যদি লম্ব অঙ্কন করা হয়, সেই তিনটি লম্ব যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটা হলো লম্ববিন্দু। আমরা দেখো এখানে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করেছি, বি বিন্দু থেকে এস এর উপর বি লম্ব অঙ্কন করেছি, এদের মাঝখানে টুকু দেখানো হয়নি। আর সি বিন্দু থেকেও যদি আমরা এ বি এর উপর লম্ব অঙ্কন করি, তাহলে এই তিনটা লম্ব রেখাংশ একটা বিন্দুতে কি করবে? মিলিত হবে অথবা কি ছেদ করবে। সেই বিন্দুটাই হলো কি? সেই বিন্দুটাই হলো লম্ববিন্দু। তাহলে ও হইল এখানে লম্ববিন্দু, কারণ লম্ব এডি এবং লম্ব বিই ও বিন্দুতে ছেদ করেছে, তাই হলো লম্ববিন্দু। আর এস হলো পরিকেন্দ্র, অর্থাৎ এসকে কেন্দ্র করে এস এ, এস বি অথবা এস সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে সেই বৃত্তটি এ বি সি বিন্দু দিয়ে গমন করবে, সেটা হলো পরিকেন্দ্র। তাইলে ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় কি? ওই ত্রিভুজের পরিকেন্দ্র। পরি শব্দের অর্থ হলো বাহিরে। একটা ত্রিভুজের তিনটা কৌণিক শীর্ষবিন্দু দিয়ে যদি কোনো বৃত্ত গমন করে, সেই বৃত্তকে বলা হয় ওই ত্রিভুজের পরিবৃত্ত। তার কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র। তাহলে এস হলো পরিকেন্দ্র, ও হইল লম্ববিন্দু। আর এপি হইল কি? বিসি বাহুর উপর অঙ্কিত মধ্যমা, অর্থাৎ পি হইল বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে মধ্যমার সংজ্ঞা হইল ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু এবং বিপরীত শীর্ষের সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের একটি মধ্যমা। তো এখানে আমরা খেয়াল করি যে এই যে পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু, তিনটা বিন্দুর মধ্যে আমরা দুটাকে স্বীকার করব আর একটিকে যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করব। আমরা কিভাবে উপপাদ্যটা প্রমাণ করব, তো একটু বুঝে নাও। যারা একটু দুর্বল আছো অথবা বুঝতে পারছো না যে উপপাদ্যটা যে প্রমাণ হবে, এটা আমরা বুঝবো কিভাবে, ঠিক আছে? মানে এটা কি বলা হয়, প্রমাণের কৌশলটা আসলে কি? প্রমাণের কৌশলটা হলো এই যে তিনটি বিন্দু লম্ববিন্দু, ভরকেন্দ্র এবং পরিকেন্দ্র, এই তিনটি বিন্দু, এর মধ্যে দুটি বিন্দুকে আমরা স্বীকার করে নেব। মনে করব লম্ববিন্দু ও আর পরিকেন্দ্র এস, ভরকেন্দ্রকে আমরা স্বীকার করব না। শেষে যুক্তি দিয়ে প্রমাণ করব যে ভরকেন্দ্র। তাহলে মনে করি এবিসি একটি ত্রিভুজ, ও হইল ত্রিভুজটির লম্ববিন্দু আর এস হলো পরিকেন্দ্র। এপি হলো মধ্যমা, বিসিকে পি বিন্দুতে কি ছেদ করেছে। তাহলে এখন যদি লম্ববিন্দু আর পরিকেন্দ্র যোগ করি, ওএস যোগ করলে ওএস রেখাংশ হয়। ওএস রেখাংশ মধ্যমা এপিকে জি বিন্দুতে ছেদ করেছে। যদি আমরা জ্যামিতিক যুক্তির সাহায্যে প্রমাণ করতে পারি যে জি হলো ত্রিভুজটির ভরকেন্দ্র, তাহলে উপপাদ্যটি প্রমাণ হবে। আশা করি এটুকু বুঝতে পেরেছ। এখন ভরকেন্দ্র প্রমাণ করব কিভাবে? মনে রাখতে হবে যে বিন্দুটা ভরকেন্দ্র, ভরকেন্দ্র আসলে কাকে বলে তার ডেফিনেশনটা জেনে নাও। ত্রিভুজের তিনটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ভরকেন্দ্র। ত্রিভুজের তিনটি মধ্যমা ওরা যে বিন্দুতে মিলিত হয় অথবা যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে, সেই বিন্দুটিকে বলা হয় কি? ভরকেন্দ্র। তাইলে এখানে আমরা ভরকেন্দ্র
প্রমাণ করতে হবে যে জি এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র, তার আগে আমরা ইহাকে ভরকেন্দ্র হিসাবে উল্লেখ করব না। এই হলো যুক্তি। আশা করি এর যুক্তিটা তিনটা বিন্দু সম্পর্কে ধারণা দিলাম। আর কোন দুটিকে স্বীকার করব আর একটিকে স্বীকার করব না, সেটি ভরকেন্দ্র হবে। আর ভরকেন্দ্র যে হবে তা প্রমাণ করব কিভাবে? মনে রাখতে হবে ভরকেন্দ্রে যে কোনো মধ্যমা কি করে জানো? ভরকেন্দ্রে যে কোনো মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত হয়। এই অনুপাতে বিভক্ত হবে, 2:1 অনুপাতে বিভক্ত হবে ভরকেন্দ্রে। অর্থাৎ বড় অংশটার দৈর্ঘ্য হবে 2 আর ছোট অংশটার দৈর্ঘ্য হবে কি 1। তাহলে এই যে এপি যে মধ্যমা ইহা জি বিন্দুতে বিভক্ত হয়েছে, তাহলে এজি অংশ এজির ভাগ হবে 2 আর জিপি ইহার ভাগ হবে 1। তাহলে এজি আর জিপি যোগ করলে এপি সমান কত হবে? 2 + 3। তো এইখানে তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, যেটা নৈর্ব্যক্তিকে কাজে লাগবে। অর্থাৎ মধ্যমা কিভাবে বিভক্ত হয় খেয়াল করো। সম্পূর্ণ মধ্যমা আর বৃহত্তর অংশ এজি, এদের অনুপাত থাকবে কি 3:2। আর এই দুটো যদি আমরা যোগ করি, যোগফল হবে 3 + 2 = 5। আবার সম্পূর্ণ মধ্যমা এপি আর ছোট অংশ হলো জিপি। এই যে ছোট অংশ জিপি, এদের অনুপাত হবে কি 3:1। তো এই যে 3:1 হইল, এদেরকে আমরা যদি যোগ করি হবে 3 + 1 = 4। আর শুধুমাত্র মধ্যমাটি যে দুই ভাগে বিভক্ত হলো তার অনুপাত আমরা পেয়েছি, এটা কত হইল? যোগ করলে কত হয়? এই দুইটা যোগ করলে হয়, এপিটা যোগ করলে হবে 3। তাহলে এই যে 3, 4 এবং 5, এই যে তিনটা সংখ্যা দেখো এখানে, এই তিনটা হলো ম্যাজিক সংখ্যা। কীরকম? এই তিনটি সংখ্যা দিয়ে আমরা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য তৈরি করতে পারি। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের জন্য এই তিনটির পরিমাণ যদি বাহুর দৈর্ঘ্য হয় 3 একক, 4 একক এবং 5 একক, তাহলে বড়টির বর্গ সমান ছোট দুটির বর্গের সমষ্টি। অর্থাৎ এক্ষেত্রে হলো খেয়াল করো 3² + 4² কত হয়? 5² হয়। ওকে, তো কত মজার ব্যাপার দেখো। তা আশা করি এই নৈর্ব্যক্তিক অংশটুকু তোমাদের কি পরীক্ষার জন্য হয়তো কাজে লাগতে পারে, খেয়াল রাখবে। তো আমরা চলো এখন মূল প্রমাণে চলে যাই। তো প্রমাণে যাওয়ার জন্য আমরা কি করব? বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচনটা আমার সাথে সাথে লিখে নাও। বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ ABC এর লম্ববিন্দু ও পরিকেন্দ্র S, পরিকেন্দ্র হইল S, লম্ববিন্দু ও পরিকেন্দ্র S এবং এপি মধ্যমা। এপি হলো একটি মধ্যমা, তার মানে এপি মধ্যমা। এখন OS যোগ করা হলো, ও এবং S লম্ববিন্দু আর পরিকেন্দ্র। OS যোগ করা হলো, তাহলে OS রেখাংশ কি করলো? মধ্যমা এপিকে জি বিন্দুতে কি করে? ছেদ করে। জি বিন্দুতে ছেদ করেছে। আমরা যদি প্রমাণ করতে পারি জি হইল এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র, প্রমাণ করতে হবে যে জি বিন্দু ত্রিভুজ ABC এর ভরকেন্দ্র, ABC ত্রিভুজের ভরকেন্দ্র। তাহলে আমরা যদি এইটুকু প্রমাণ করতে পারি জি বিন্দু ত্রিভুজ
এবিসি এর ভরকেন্দ্র, তাহলে উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে আশা করি। তাহলে দেখো ভরকেন্দ্র শব্দটা আমরা ব্যবহার করেছি জি বিন্দু ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র, এইখানে প্রমাণ করতে হবে যে এর পরে, তার আগে কিন্তু ভরকেন্দ্রের কথাটা উল্লেখ করিনি, কারণ তার আগে স্বীকার করা যাবে না। এখন এখানে একটা প্রসিডিওর, একটা মেথড বা পদ্ধতি হলো যে ও এবং এস এই দুটো যোগ করলে একটা রেখাংশ হয়, ঠিক আছে, একটা রেখাংশ। সেই রেখাংশের উপর যদি জি বিন্দু হয় তাহলে তিনটা বিন্দু সমরেখ। সাধারণ নির্বাচন হলো ত্রিভুজের লম্ববিন্দু, পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র সমরেখ প্রমাণ করতে হবে, মানে সেম লাইন, একই লাইনে একই রেখায় অবস্থিত। তাই তিনটা বিন্দু যদি একই রেখায় থাকে, এর অর্থ হলো এই, যে কোনো একটা প্রান্ত বিন্দুতে চোখ রাখলে, এক চোখ বন্ধ করে যদি আমরা চোখ রাখি তাহলে পরের দুটা বিন্দু দেখা যাবে না, তাইলে এক লাইনে অবস্থিত। আরও সহজ করে যদি বলি, তোমাদের ক্লাসের 3 জন স্টুডেন্ট আছো, 3 জন ক্লাসমেট, তারা কি করছো, এক লাইনে দাঁড়ায় আছো সোজা হয়ে। এখন প্রথম জনের কাছে গিয়ে দাঁড়াইলে যদি দ্বিতীয় তৃতীয় জনকে দেখা না যায় তাইলে 3 জন একই সরলরেখা অবস্থিত। আর যদি একজনকে দেখা যায় তাহলে এক সরলরেখা নয়। তাইলে দুই প্রান্তে যে দুজন দাঁড়ায় আছে তাদের যে কোনো একজনের কাছে দাঁড়াইয়া যদি তাকানো হয় তাহলে পরবর্তী দুইজনকে দেখা যাবে না, তাহলে এই 3 জন এক সরলরেখা অবস্থিত, অর্থাৎ লাইনটি সোজা হয়েছে। আশা করি বুঝতে পারছো যে একই সরলরেখায় অবস্থিত। সমরেখ বলতে কি বোঝায়? আমাদের সাধারণ নির্বাচন ছিল প্রমাণ করি যে, বা প্রমাণ করতে হবে যে ত্রিভুজের লম্ববিন্দু, পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র সমরেখ, অর্থাৎ একই সরলরেখা অবস্থিত। তা আশা করি বিশেষ নির্বাচনটুকু এবং যে মেইন থিমটা সেটুক আমি বলেছি, আশা করি এটুকু বুঝতে পারছি। চলো আমরা এবার কি করি, এবার আমরা প্রমাণে যাব। প্রমাণে যাওয়ার আগে একটু অঙ্কনের ব্যাপার আছে। তো এইখানে অঙ্কন করার মতো অঙ্কন দ ওয়েস যোগ করেছি, তাইলে অঙ্কন করার জন্য খেয়াল করো, অঙ্কনের ক্ষেত্রে আমরা ছোট্ট একটু অঙ্কনের বিষয়, এটা প্রমাণও লিখতে পারি। সেই অঙ্কনটুকু হলো ত্রিভুজটার যে পরিকেন্দ্র এস আর কি বিসি এর মধ্যবিন্দু পি যোগ করব। তাহলে পরিকেন্দ্র আর এস যোগ করি, অঙ্কন। এই প্রমাণটা আমি কিন্তু আমার মতো করে বর্ণনা করছি, আমার অভিজ্ঞতা কাজে লাগাচ্ছি, আর আশা করি যে এটা সহজই হচ্ছে। তো আমরা কি করি, এস কমা পি যোগ করি, এসপি যোগ করি। তাহলে এই যে এসপি যোগ করলাম, এসপি রেখাংশ মনে রাখতে হবে ত্রিভুজের পরিকেন্দ্র আর যে কোনো বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই বাহুর উপর লম্ব। ত্রিভুজের পরিকেন্দ্র এবং যে কোনো বাহুর মধ্যবিন্দুর কি সংযোজক রেখাংশ ওই বাহুর উপরে লম্ব। তো আমরা এখন প্রমাণে যাই। প্রমাণ স্টেপ 1, খেয়াল করো, এস কি, এসটা কি পরিকেন্দ্র, এস পরিকেন্দ্র এবং পি কার মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু। এখন হ্যাঁ, অ্যাকর্ডিং টু কে থিওরেম, উপপাদ্য অনুসারে এটাকে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু থিওরেম এটিটি অনুসারে। এই শব্দটা যদি তোমরা না শুনে থাকো, ত্রিভুজের ক্ষেত্রে অ্যাকর্ডিং টু থিওরেম, এখান থেকে একটা উপপাদ্য, সেই উপপাদ্যটা কি, উপপাদ্যটা হলো ত্রিভুজের পরিকেন্দ্র এবং যে কোনো বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই বাহুর উপরে লম্ব, যে বাহুর মধ্যবিন্দু। তাহলে এখানে আমরা লিখব কি, এসপি লম্ব বিসি, এসপি লম্ব বিসি। ধাপ 2, এখন খেয়াল করো, ধাপ 2-এ আমরা দেখতেছি কি, এসপি লম্ব বিসি এবং
এসপি লম্ব বিসি এবং এডি লম্ব বিসি, তাই না? কারণ যেহেতু এডিটা বিসির উপর লম্ব, তাহলে এডি লম্ব বিসি, এর অর্থ হলো এডি রেখাংশ বা বাহুটি, রেখাংশটি বিসি বাহুর উপরে লম্ব। তাহলে এসপি এবং এডি উভয়ই কিন্তু বিসি বাহুর উপর লম্ব। সুতরাং আমরা দেখতে পারি এখানেও কিন্তু একটা উপপাদ্য, দুটি বাহু যদি পরস্পর লম্ব হয় তাহলে ওরা অবশ্যই সমান্তরাল। তাহলে আমরা বলবো এসপি সমান্তরাল কি এডি, এসপি সমান্তরাল এডি। তাহলে এসপি সমান্তরাল এডি যদি হয়, আর খেয়াল করো এইখানে এসপি সমান্তরাল এডি, এপি হলো ইহাদের ছেদক। আমরা স্টেপ 2 আমরা এই পর্যন্ত থাকলাম। স্টেপ 2 আমরা পরের ধাপে অগ্রসর হই। খেয়াল করো, হ্যাঁ, look at the figure here at the board. ত্রিভুজ AOG এবং ত্রিভুজ SPG, এই দুটো ত্রিভুজে আমরা কাজ করব। এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্যকোণী করব। সদৃশ্যকোণী, সর্বসম নয়, সদৃশ্যকোণী করব আমরা। হ্যাঁ, এরা এই দুটো ত্রিভুজকে যদি আমরা সদৃশ্যকোণী করতে পারি তাহলে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে যাব। একটা ত্রিভুজের 3টি কোণ যদি আরেকটা ত্রিভুজের 3টি কোণের সমান হয়, তাই ত্রিভুজ দুটি সদৃশ্যকোণী। যদি সদৃশ্যকোণী হয় তাহলে ওরা সদৃশ্য হয়। যদি সদৃশ্য হয় তাহলে ইহাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। বুঝতে পারলাম? প্রথমে সদৃশ্যকোণী, তারপরে সদৃশ্য, তারপরে হলো কি অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। এখন খেয়াল করো, আমরা দেখি ত্রিভুজ AGO এবং ত্রিভুজ SPGA, এই দুটা ত্রিভুজে খেয়াল করো কোণ GAO ওকে সমান একান্তর কোণ SPG। কি কারণে? আমরা দেখেছিলাম এসপি সমান্তরাল কি এডি, আর সেই ক্ষেত্রে এপি কি ছিল? এপি ছিল ছেদক। একান্তর কোণের ধারণায় দুইটা সমান্তরাল সরলরেখাকে যদি কোনো ছেদক ছেদ করে তাহলে ছেদকের দুই প্রান্তে একান্তর কোণ দুটি পরস্পর সমান হয়। সো কোণ জিএপি, এই যে কোণের চিহ্নটা দেখো, এই কোণটুকু আর এই কোণটুকু পরস্পর সমান। কি কোণ বলে? একান্তর কোণ বলে। জিএও সমান একান্তর এসপিজি। আচ্ছা, তারপরে আমরা এই ত্রিভুজে দেখি কোণ এজিও সমান বিপ্রতীপ কোণ কি এসজিপি। দুটি রেখা যদি পরস্পর ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে উৎপন্ন বিপ্রতীপ কোণ দুটি পরস্পর সমান হয়ে থাকে। তো দেখো এই যে পূর্ব ধারণাগুলো কিন্তু কাজে লাগাইতে হবে জ্যামিতিতে। জ্যামিতি সহজ, হ্যাঁ, জ্যামিতি নেওয়ার দুশ্চিন্তার কোনো কারণ থাকে না। তাহলে এই যদি হয়, হ্যাঁ, এবং অতএব, আচ্ছা এখানে এবং না লিখে আমরা অতএব লিখব। একটি ত্রিভুজের দুইটি কোণ যদি আরেকটি ত্রিভুজের দুইটি কোণের সমান হয় তাহলে তৃতীয় কোণ অবশ্যই সমান। তাহলে আমরা লিখব অতএব কি এই ত্রিভুজে আরেকটা কোণ বাকি থাকে, কোণ AOG সমান অবশিষ্ট, এই ত্রিভুজের আরেকটি কোণ অবশিষ্ট থাকে, সেই অবশিষ্ট কোণটি কি হবে? কোণ PSG। অবশিষ্ট কোণ অবশিষ্ট, অতএব অবশিষ্ট কোণ AOG, কোণ AOG সমান অবশিষ্ট কোণ PSG। অবশিষ্ট কোণ অবশ্যই সমান, কারণ একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কয় সমকোণ? 2 সমকোণ বা 180 ডিগ্রি। আরেকটা ত্রিভুজেরও 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটি ত্রিভুজের দুটি কোণ যদি আরেকটি ত্রিভুজের দুটি কোণের সমান হয় তাহলে ত্রিভুজটি কী হবে?
সদৃশ কোণে, একটির 3টি কোণ আরেকটির 3টি কোণ আর সমান হলো, তাহলে ত্রিভুজ দুটি অবশ্যই সদৃশ কোণে। তাহলে আমরা এখন এখানে লিখব ত্রিভুজ AGO এবং ত্রিভুজ ত্রিভুজ SPG সদৃশ কোণে। মনে রাখবে সর্বসম কিন্তু নয়, 3টি কোণ সমান দেখায় সর্বসম হয় না, সর্বসমের কোনো শর্ত নাই। 3টি কোণ সমান হলে সর্বসম হয় না, নাও হতে পারে, নাও হতে পারে। তাহলে সদৃশ কোণে, অতএব কি ইহারা সদৃশ। যদি সদৃশ হয় তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হবে? সমান হবে। অতএব দেখো আমরা এখন লিখব প্রথম ত্রিভুজের কি বাহু? প্রথম ত্রিভুজের AG, প্রথম ত্রিভুজের AG, অতএব AG বাই অনুরূপ কোণগুলি, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। অনুরূপ বাহু বলতে কি বোঝায়? সমান সমান বাহুর বিপরীত কোণ। তাহলে AOG কোণের বিপরীত বাহু হইল AG, আর এখানে দেখো AOG কোণের সমান কোণ হইল PSG, PSG এর বিপরীত বাহু হইল PG। খেয়াল করো, PG সমান, এবার দেখো AGO এই কোণের বিপরীত বাহু হইল AO বা OA, তাই না? এই যেটা কোণ AGO, এই কোণের এই যে এইটা কোণ AGO এর বিপরীত বাহু, AGO কোণের বিপরীত বাহু হইল AO, তার সমান কোণ ছিল SGP, তার বিপরীত বাহুটার নাম কি হইল SP। তো এখান থেকে আমরা কে ডিভিশন দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা লিখি বা AG বাই PG, খেয়াল করো, সমান OA। তো OA আর নিচে হইল কি SP। তাইলে OAটা হলো, দেখো যদি এমন হয়, ইহা কিন্তু একটা উপপাদ্য, ইহা একটি উপপাদ্য। তো সেই উপপাদ্যটা কি? আমি যে এখানে খেয়াল করো, ইহা একটি উপপাদ্য। সেই উপপাদ্য হলো, যদি ত্রিভুজের পরিকেন্দ্র এবং যে কোনো বাহুর মধ্যবিন্দু যোগ করা হয়, অর্থাৎ পরিকেন্দ্র থেকে যে কোনো বাহুর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব লম্ববিন্দু থেকে ওই বাহুর বিপরীত কৌণিক বিন্দুর দূরত্বের অর্ধেক। আবার বলি, এইভাবে বলি, ত্রিভুজের লম্ববিন্দু থেকে যে কোনো শীর্ষের দূরত্ব পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর দূরত্বের দ্বিগুণ। একটি উপপাদ্য কিন্তু ত্রিভুজের যে কোনো লম্ববিন্দু থেকে যে কোনো শীর্ষের দূরত্ব পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর দূরত্বের দ্বিগুণ, একটি উপপাদ্য। তাহলে এখানে আমি যদি এইভাবে লিখি, এই জায়গাটুকুতে যদি আমি এইভাবে লিখি, এসটা কি? এস পরিকেন্দ্র, এস হইল পরিকেন্দ্র, এবং ওটা কি? নিশ্চয়ই বলবে ওটা হইল কি? লম্ব বিন্দু। ওটা হইল কি? লম্ব বিন্দু। অতএব খেয়াল করো, OA সমান কি? 2SP। দেখুন ধাপ 1, ধাপ 2 গেল, ধাপ 3, এটা হবে ধাপ 3, আর এখানে আমি ধাপ চেঞ্জ করে দিচ্ছি, এটা হবে ধাপ 4। এইটুকু কিন্তু একটু উপপাদ্য, অ্যাকর্ডিং টু থিওরেম। ডান পাশে আমি লিখি অ্যাকর্ডিং, টিতে 2, আরেকটিতে হইল থিওরেম, বা THও বলতে পারি, ঠিক আছে, অ্যাকর্ডিং টু থিওরেম। অ্যাকর্ডিং টু থিওরেম ওই আগে আমি লিখেছি, সেটাও কিন্তু লেখা যাবে ধাপ 2-এ, সেটা হলো অ্যাকর্ডিং টু থিওরেম। উপপাদ্য অনুসারে ত্রিভুজের লম্ববিন্দু থেকে যে কোনো শীর্ষের দূরত্ব পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর দূরত্বের দ্বিগুণ। তাহলে এখন আমরা এখানে দেখো ও এর পরিবর্তে লিখতে পারি ধাপ 3 থেকে আমরা কি পাই? 2SP
এসপি ভাগ করে দিলে কি হয়, উপরে 2 নিচে 1, তার সমান হলো কি 2:1। খেয়াল করো, অতএব আমরা কি দেখে গেলাম, আমরা দেখতে পেলাম Ag:Pg is equal 2:1। এই তো ছিল, আমরা কিন্তু এখানে বলেছিলাম যে যদি এপি মধ্যমা জি বিন্দুতে এইভাবেই বিভক্ত হয় যে Ag:GP 2:1 অনুপাতে যদি বিভক্ত হয়, এর যদি আমরা জ্যামিতিক যুক্তি, গাণিতিক ব্যাখ্যা উপস্থাপনের মাধ্যমে দেখাইতে পারি, তাহলেই প্রমাণিত হবে যে জি বিন্দুটি এবিসি ত্রিভুজের কি ভর কেন্দ্র। অতএব জি বিন্দু ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র। অতএব আমরা লিখব জি বিন্দু ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র। প্রমাণিত হয়ে গেল, PROVED ত্রিভুজের ভর কেন্দ্র। তা আশা করি এই আলোচনাটুকু তোমাদের জন্য হেল্পফুল, সহায়ক হবে। যারা দুর্বল আছো বেশি বেশি করে লেখো। আমার এই আলোচনাটা যদি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটু লাইক দেবে, লাইক দিলে একটু ভালো লাগে, একটু সাবস্ক্রাইব করবে, আর আমার জন্য দোয়া করবে। তোমরা সবাই সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদ দূরত্ব, সামাজিক দূরত্ব বজায় রাখো, নিজেকে সেফ রাখো, পড়াশোনা করো। তোমরাই জাতির সুনিশ্চিত ভবিষ্যৎ। সর্বপ্রতি শুভকামনা রইল। পরবর্তী ক্লাসের জন্য কিন্তু আমন্ত্রণ রইল। পরের জ্যামিতির যতগুলো ক্লাস আসবে এগুলো আমি আমার মতো করে ডিটেলস সহজ ভাষা উপস্থাপন করার চেষ্টা করব। সবার সুস্বাস্থ্য কামনা করছি।